শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। গ্যাসের অভাবে বন্ধ হচ্ছে শতাধিক কারখানা। নিজের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, বেসরকারিদের কি হবে? মা নেই, শরীরও চলে না, দুই প্রতিবন্ধী ভাইয়ের উচ্চ শিক্ষার নির্মম পরিণতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী ঢাকার শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। এ মামলার প্রধান আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সাক্ষ্য প্রমাণ, ভিডিও চিত্র, আলোকচিত্র, নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি পর্যালোচনা করে তদন্ত শেষ করেছে তদন্তকারী সংস্থা। এখন শুধু আইনি ও কারিগরি যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। এছাড়া এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, ডিবি কর্মকর্তা হারুন, সাংবাদিক মুজাম্মেল বাবু সহ আরও বেশ কয়েকজন সাংবাদিককে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলার মোট আসামি 28 থেকে 30 জন। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দেশে এখন গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট, অথচ গত শনিবারের হিসেবে 162 কোটি 37 লাখ ঘনফুট গ্যাস মাত্র সারা দেশে সরবরাহ করা হয়েছে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে। আর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা ছিল আমদানি করা 103 কোটি 23 লাখ ঘনফুট এলএনজি দিয়ে। এ কারণে রাজধানীর অনেক বাসাবাড়িতেও জ্বলে না গ্যাসের চুলা। কিন্তু তার থেকেও বড় ক্ষতি হয়ে যাচ্ছে শিল্প কারখানাগুলোতে। সরকারি হিসাবে শুধু তিতাস এলাকায় শিল্প কারখানা ও ক্যাপটিভ সংযোগ রয়েছে 4500টিরও বেশি। এর মধ্যেই কয়েকশো কারখানা গ্যাসের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে বছরের পর বছর গ্যাস সংযোগের জন্য অপেক্ষা করছে 550টি শিল্প কারখানা, অথচ গ্যাস ক্ষেত্রগুলোর গ্যাস ফুরিয়ে আসছে। পেট্রোবাংলার সূত্র জানিয়েছে, সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ দারুণভাবে কমে যাচ্ছে। ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। প্রতি বছর 1.5 কোটি ঘনফুটের মতো গ্যাস উৎপাদন কমছে বিভিন্ন গ্যাস ক্ষেত্রে, কিন্তু চাহিদা বাড়ছে তার কয়েক গুণ হারে। 2028 সালের শেষে দেশের 22 ক্ষেত্রের উৎপাদন কমে আসবে দৈনিক 85 কোটি ঘনফুটে, যা এখন আছে 165 কোটি ঘনফুট। জানা গেছে, সম্প্রতি বিদ্যুৎ খাতে গ্যাসের সরবরাহ দৈনিক 7 কোটি ঘনফুট বাড়ানো হয়েছিল। তাতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে শিল্প কারখানা ও আবাসিকে। গত 4 বছরে 20টির বেশি কূপ খনন করে 5 কোটি ঘনফুট গ্যাসও সরবরাহ বাড়াতে পারেনি পেট্রোবাংলা। ফলে আগামী বছর থেকে 2028 সালের মধ্যে কয়েকশো কারখানা বন্ধ হয়ে যাওয়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে, অথবা এসব কারখানার উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে। এতে কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক ও কর্মচারী। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতিতে এর ধ্বংসাত্মক প্রভাব পড়বে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। আওয়ামী লীগের করা আইনেই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে এবং দলটির সম্পদ বাজেয়াপ্ত হতে পারে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তৎকালীন আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করে। 2013 সালে 2 নম্বর ধারা সংশোধন করে অর্গানাইজেশন বা সংগঠন শব্দটি যুক্ত করে আওয়ামী লীগই। এখন এই আইনেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে এগুচ্ছে সরকার। অর্থাৎ আওয়ামী লীগের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে জানা যায়, স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ দ্বারা যত অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হয়েছে তার সবগুলো তদন্ত হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শনিবার এক অনুষ্ঠানে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদ উর রহমান বলেন, বিচারে যদি দেখা যায় তাদের নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা কর্মকাণ্ড করতে পারবেন। বিষয়টি আদালতের এখতিয়ার বলে তিনি উল্লেখ করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সংগঠনের বিচার এবং দল নিষিদ্ধ করার আইনগুলো আওয়ামী লীগ বিভিন্ন সময় সরকারে এসে প্রণয়ন করেছে। অন্য কোনো সরকার কখনোই কিন্তু এই জাতীয় আইন প্রণয়ন করেননি। অতীতে আওয়ামী লীগ আইনটি অব্যাহতভাবে ব্যবহার করেছে। একই আইনে বর্তমানে 2024 সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। সরকারি চাকরিতে 14.5 লাখের বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এসব চাকরিজীবীদের জন্য সর্বশেষ 2015 সালে জাতীয় বেতন স্কেল ঘোষিত হয়েছিল। এরপর প্রতি বছর মূল বেতন 5% হারে বৃদ্ধি পেলেও নতুন করে আর পে স্কেল ঘোষণা করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই নতুন বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। তবে উদ্বেগের বিষয় হলো সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাবে। এতে সাধারণ মানুষ সহ বেসরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা আরও নাবিশ্বাস হয়ে উঠতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে কেবল মূল্যস্ফীতি বাড়বে না, সেই সঙ্গে বাড়বে বৈষম্য, দারিদ্র্য, তারল্য সংকট সহ আর্থ সামাজিক ক্ষেত্রে নানান ঝুঁকি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 2025 সালে নতুন একটি বেতন কমিশন গঠন করে সাবেক অন্তর্বর্তী সরকার। সেখানে সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়, যেখানে বিদ্যমান সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব করেন কমিশনের সদস্যরা। এছাড়া বৈশাখী ভাতার হার 20% থেকে বাড়িয়ে 50% করার পাশাপাশি যাতায়াত ভাতাও বাড়ানোর সুপারিশ করা হয়। আর এই নতুন পে স্কেল বাস্তবায়ন করার জন্য বিএনপি সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হয়েছে যখন বাংলাদেশের অর্থনীতি একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে নতুন পে স্কেল ঘোষণা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিবে বলে মনে করছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানামের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। অন্যদিকে বেসরকারি খাতে প্রায় 6,97 লাখ চাকরিজীবী রয়েছে, অর্থাৎ মোট শ্রমশক্তির প্রায় 95%ই বেসরকারি খাতে কাজ করছেন। কিন্তু নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়লেও বাড়বে না বেসরকারি চাকরিজীবীদের বেতন। ফলে দুই অংশের মধ্যে একটা বৈষম্য তৈরি হবে, যা জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলবে। বিএনপি সরকারও অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছে। তারপরও ঝুঁকি বিবেচনায় রেখেই তারা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করতে চান। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, এক্ষেত্রে বেতন ভাতা একবারে না বাড়িয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। জন্মের পরপরই মাকে হারায় দুই ভাই জয়নাল ও রাসেল। প্রকৃতিও তাদেরকে ছাড় দেয়নি। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী এই দুই ভাই হাজারো প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে উচ্চশিক্ষা অর্জন করলেও সেই শারীরিক অক্ষমতাই আজ তাদের কর্মহীন করে রেখেছে। ছোটোকালের সমস্যা, ছোটোকালে মা মারা গেছে, যাওয়ার পরে আমরা নানি বাড়িতে পড়াশোনা করে মানুষ হয়েছি, খালাক বাড়িতে এক ভাই, আর্থিক অবস্থা সেরকম ভালো নাই, আমরা অনেকটাই অসহায়। শরীয়তপুরের গোসাইহাট উপজেলার সামান্তসার ইউনিয়নের লাকাচুয়া গ্রামের বাসিন্দা জয়নাল সর্দার ও রাসেল সর্দার জন্মের পরপরই মাকে হারিয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অনেক কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছেন তারা। নানা আর খালার বাড়িতে থেকে শিক্ষক আর সহপাঠীদের সহযোগিতায় কষ্ট করে চালিয়ে যান লেখাপড়া। অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের ত্যাগে 2012 সালে মাধ্যমিক, 2014 সালে উচ্চ মাধ্যমিক এবং 2019 সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন দুই ভাই। আমরা কিন্তু কারো কাছে হাত পাততে চাই না, আমরা নিজে কর্ম করে খাইতে চাই। সরকার এক সরকার যায়, এক সরকার আসে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কিন্তু শিক্ষা জীবনের এই অর্জনও বদলাতে পারেনি তাদের ভাগ্য। দীর্ঘদিন ধরে
বিভিন্ন দপ্তরে প্রতিবন্ধী কোটায় চাকরির জন্য চেষ্টা করেও কোনো সুযোগ পাননি তারা। শারীরিক প্রতিবন্ধকতার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানও তাদেরকে কাজে নেয় না। তাই বর্তমানে ছোট ভাই রাসেল ঢাকার উত্তর বাড্ডায় ফুটপাতে চা বিক্রি করে সংসার চালাচ্ছেন। এই লেখাপড়া খুব কষ্ট করে করছে, খুব কষ্ট করিয়া। এবং কি আমি যতটুকু জানি, বাড়িতে ছিল ওই মাস্টার গো হাতে ধরিও কইছে যে নগর একটু ফ্রি করার, তারা সেইভাবেই করাইয়া হেসে পড়াইছে। ভাই ছিল না বাড়িতে, ভাই অনেক কয় বছর দূরে দূরেই রয়েছে। তাই চাকরির কোনো আর হয় না অর্ধ পর্যন্ত। সামনের দিকে কি হয় আল্লাহ ভরসা। চাকরি বাকরি হইলে 2টা পয়সা কামাই করলে ওরা একটু ভালো করিয়া চলতে পারে, আমার দেখতে একটু ভালো লাগে। এই খুব কষ্ট, আমি অনেক রিকোয়েস্ট অনেকখানে করছি। চাচিও নাই, হে মারা গেছে। তো চাচা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, বুঝতে পারছেন। চাচার ওই চলবো কেমনে, চাচ তো ভাই 2টা, এরা তো প্রতিবন্ধী, কোনো ইনকাম করতে পারে না। যদি সরকার কোনো একটা চাকরি বাকরি দিত তাহলে খুবই উপকৃত হইতো। তাদের জীবনের এই সংগ্রাম থামাতে সমাজ ও রাষ্ট্রের সহানুভূতি এবং কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।